5 মিনিট আগে আমি হাঁটতে গিয়েছিলাম, এটা এখন আমার বাড়ির সবাই জানে। রুম থেকে বের হলেই খেপাচ্ছে ভাই বোনরা, চিনি না জানি না সেই বেটাও জানে আমি হাঁটতে গিয়েছি। কেমনটা লাগে তুই বল? প্রার্থনার কথা শুনে তার বান্ধবী তো বা কোনো রকম নিজের হাসি চেপে রেখে বলল, কাহিনী কি ঘটেছে শুরু থেকে বলতো ভাই। প্রার্থনা ফুস করে শ্বাস ছেড়ে বলল, আমি ওয়াশরুমে গিয়েছি, সে মুহূর্তে আমার ফোনে কল এসেছে। তখনই আবার দাদি এসে আমার রুমে ফোন বাজতে দেখে আমাকে ডাকতে শুরু করে। ভাই আমি বের হওয়ার মতো অবস্থায় নেই, আবার এই বুড়ি ডাকও বন্ধ হচ্ছে না। বাধ্য হয়ে ভিতর থেকে সাড়া দিয়ে বললাম, আমি ওয়াশরুমে আছি, কে কল করেছে রিসিভ করে কথা বলো তুমি। সে কল রিসিভ করে কথা বলতে শুরু করে। ওপাশ থেকে জিজ্ঞাসা করছে ফোনের মালিক কোথায়। জাইরা বুড়ি বলে হাঁটতে গিয়েছে। ভাই একবার দুবার বললে তবুও একটা কথা ছিল। ওপাশ থেকে লোকটা দাদির কথা শুনতে পেয়েছিল কি না জানি না, সেও বোধ হয় বারবার জিজ্ঞাসা করছিল কোথায় গিয়েছে। এদিকে বুড়ি গলা ফাটিয়ে বারবার বলছে হাঁটতে গিয়েছে হাঁটতে গিয়েছে। হ্যাঁ প্রার্থনা হাঁটতে গিয়েছে বলতে বলতে রুম থেকে বেরিয়ে গিয়েছে ফোন কানে ধরে। জানিসই তো বুড়ির গলার আওয়াজ কেমন, পুরো বাড়ি মানুষ শুনে ফেলেছে আমি হাঁটতে গিয়েছি। কোনো রকমে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি, সিঁড়ির দিকে এগিয়ে দেখি বুড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তখনও কথা বলছে ফোনে। ডাকতে ডাকতে দাদির কাছে যাওয়ার আগে কল কেটে গিয়েছে ওপাশ থেকে। কে কল করেছে জিজ্ঞাসা করতেই বলল রং নাম্বার। কোন বেড়া কাকে কল করতে গিয়ে যেন ভুল করে আমার ফোনে কল করে ফেলেছে। প্রার্থনার কথা শেষ হতেই ফোনের ওপাশ থেকে তোবা হা হা করে হাসতে লাগলো। প্রার্থনা দাঁত কিরমির করে বলল, তোর হাসি পাচ্ছে? তোবা কোনো কথা বলতে পারছে না হাসির কারণে। প্রার্থনা রেগে মেগে কল কেটে দিল। সে দুঃখে কথা বলল আর ওই বজ্জাত মেয়ে হাসছে, সামনে পেরে সব দাঁত ভেঙে দিবে সে। প্রার্থনার চাচাতো বোন মিলির রুমের দরজায় দাঁড়িয়ে পড়ল, কিরে প্রার্থনা এতক্ষণ ধরে ডাকছে শুনতে পাচ্ছিস না? খেতে আয়। প্রার্থনা চল শক্ত করে বলল, খাবো না আমি। ডং না করে খেতে আয় দ্রুত, কেউ আর কিছু বলবে না এখন। প্রার্থনা নড়চড় না দেখে মিলি ভিতরে এসে তার হাত ধরে টেনে নিয়ে বের হলো রুম থেকে। গভীর ঘুমে বেভুর প্রার্থনা। সেই মুহূর্তে তার ফোনটা বেজে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটিয়ে বেশ বিরক্ত হলো সে। কপাল কুঁচকে ঘুম ঘুম চোখে কল রিসিভ করে কানে ধরলো ফোন। ভারী কণ্ঠে বলল, হ্যালো কে? ওপাশ থেকে ভেসে এলো পুরুষারী গলার আওয়াজ। বেশ শান্ত সুরে বলল, জি আমিটা কে? আপনার হাগা শেষ হয়েছে ম্যাডাম? কথাগুলো শুনে মুহূর্তেই প্রার্থনার সব ঘুম উধাও হয়ে গেল। লাফিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। স্ক্রিনে তাকিয়ে দেখলো সেই রং নাম্বার থেকেই কল এসেছে আবার। সকালে ভুল করে কল করলেও এবার ইচ্ছা করেই কল করেছে, এটা শিওর প্রার্থনা। বাসঘাই গলায় চেঁচিয়ে উঠে বলল মেয়েটা, এই বেডা এই কে তুই? হ্যাঁ মাঝরাতে একটা মেয়ের ফোনে কল করে এসব কথা বলতে লজ্জা লাগে না? চড়িয়ে তোর দাঁত ফেলে দিব দেখিস। কিছুক্ষণ নীরবতার ওপাশ থেকে ভেসে এলো ছেলেটার শান্ত গলার আওয়াজ, ম্যাডাম এত রেগে যাচ্ছেন কেন? এই তোর বাড়িতে মা বোন নেই? আছে, শুধু বউটাই নেই। তোর মতো অসভ্যের কপালে জীবনে বউ জুটবে না, শালা মাগির নাতি। কথাগুলো বলেই কল কেটে নাম্বারটা ব্লক করে দিল প্রার্থনা। কি অসভ্য ছেলে, এত রাতে একটা মেয়েকে কল দিয়ে কী সব কথা বলছে। সামনে পেলে চড়িয়ে লাল বানিয়ে দিতাম গাল। ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়লো আবার। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আর ধরা দিচ্ছে না। মেজাজ আরও গরম হতে লাগলো প্রার্থনার। মনের রাগ মিটিয়ে বকাবকি করতে লাগলো ছেলেটাকে। নিশ্চয়ই কোনো বকাটে বাউন্ডারি ছেলে হবে, কোনো ভদ্রগুণের ছেলে তো এত রাতে কল করে এসব কথা বলবে না। রাত ঠিক মতো ঘুমাতে না পারায় সকাল থেকে প্রার্থনার মাথাটা ধরে আছে। নিচে এসে প্রথমে এক মগ কফি খেলো সে। এর মধ্যে নিচে নেমে এলো সরকার বাড়ির ছোট ছেলে জিশান সরকার। সে প্রার্থনার দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, কিরে হাগা রানী, তোর হাগা শেষ হয়েছে? ছোট ভাইয়ের কথা শুনে রাগে ফুঁসে উঠল প্রার্থনা। এ ছেলে সবসময় তাকে খোঁচায় আর লজ্জায় ফেলে। সরকার বাড়ির বড় ছেলে সায়ন সরকারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ছোট ভাইয়াকে কিছু বলবে? আমি কিন্তু ওর মাথা ফাটিয়ে দিব। তুই আমার মাথা ফাটিয়ে দিবি আর আমি বসে বসে আঙুল চুষব? সায়ন ছোট ভাইয়ের দিকে গরম চোখে তাকিয়ে বলল, জিসান উল্টাপাল্টা কথা বলে মার খাবি কিন্তু। জিসান মুখ বাগিয়ে বলল, ইয়া ও হাঁকলে দোষ নেই আর আমি বললেই দোষ। প্রার্থনা জিসানের মাথার চুল দু হাতে খামচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, গতকাল থেকে অনেক সহ্য করেছি, আমি হাগি তুমি হাগো না? ইহা টেপা আমার চুল ছাড় বলছি, ছাড়বো না। দুজনের ধস্তাধস্তির মাঝে প্রার্থনা বড় ভাইয়ের রিহান সিঁড়ির কাছ থেকে দৌড়ে এসে বোনকে টেনে সরিয়ে
সরিয়ে আনলো জিহানের কাছ থেকে। জিসান সোফা ছেড়ে মেঝেতে বসে পড়েছে, দু হাত মাথা চেপে ধরে। প্রার্থনা ফুঁসছে এখনো। রিহান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, প্রার্থনাকে না সরিয়ে বসে বসে তামসা দেখছস? সায়ন মেজু ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দেখবো না, দুষ্টা তো ওরই, বারবার প্রার্থনার পিছনে লাগে কেন? প্রার্থনা বড় ভাইয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আরেকবার এমন কিছু বললে মাথার চুলগুলো সবগুলো একটা একটা করে তুলে ফেলবো। জিসান মুখ তুলে কটমট করে তাকিয়ে বলল, আজকে তোর একদিন কি আর আমার একদিন কি? জিসান উঠে দাঁড়াতেই সুভা বসে থেকে সায়ন ছোট ভাইকে টেনে ধরে বলল, সকাল সকাল বেতের বাড়ি না খেতে চাইলে চুপচাপ বসে থাক, আব্বু এখনই নিচে নামবে। প্রার্থনা দাদি সখিনা বেগম পান চিবাতে চিবাতে ড্রয়িং রুমে এসে বললেন, কি হয়েছে, সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছস কেন? প্রার্থনা দাদির দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, বুড়ি, সব দোষ তোমার। বুড়ো হয়ে গিয়েছে, এখনো মাথায় বুদ্ধি শুদ্ধি হয়নি? বললেই তো হতো ওয়াশরুমে গিয়েছে, তা না বলে হাঁকতে গিয়েছে। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো প্রার্থনা। তার মান সম্মান আর রাখলো না এই বুড়ির মুখ দিয়ে যখন তখন বেফাস কথা বেরিয়ে আসে। আর এই বুড়ি ছোট নাতি তো আছেই, প্রার্থনা সরকার বাড়ির ছোট মেয়ে, বয়স 17 বছর, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। 4 বছর বয়সে মাকে হারিয়ে বাড়ির অন্য সকল সদস্যদের কাছে অতি আদরের বড় হয়েছে সে। বাবার আদরের রাজকন্যা, ভাইয়ের কলিজার টুকরা, বাড়ির প্রত্যেকটা সদস্যের চোখের মণি বলা যায়। ছোট ভাই জিসানের সঙ্গে সাপে নেউল সম্পর্ক তার। 2 বছরের ছোট বড় দুজন। জিসানের বাবা বিল্লাল সরকার বাড়ির বড় ছেলে, ওনার 2 ছেলে 1 মেয়ে। সবার বড় সায়ন, তারপর মিলি, তারপর জিসান। বিল্লাল সরকারের ছোট ভাই বাজিত সরকার, ওনার 1 ছেলে 1 মেয়ে। ছেলে রিহান, মেয়ে প্রার্থনা। স্ত্রীকে হারিয়েছেন 13 বছর। স্ত্রীকে হারানোর পর নতুন করে আর সংসার বাঁধেনি। ছেলে মেয়েকে নিয়ে বাকি জীবন পার করবেন বলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। প্রার্থনা কলেজে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। সুপার অপর ব্যাগটা রেখে ড্রয়িং রুমে প্রবেশ করলো সে। চেয়ারে বসে থাকা জিসান খেয়ে ফেলার মতো লুক দিল তার দিকে। প্রার্থনাও কড়া চোখে চেয়ে চেয়ার টেনে বসে পড়ল। জিসানের মা কল্পনা বেগম প্রার্থনার নাস্তার প্লেটে সাজিয়ে প্রার্থনার সামনে দিল। প্রার্থনার মা মারা যাওয়ার পর থেকেই এখন পর্যন্ত মায়ের আদর ভালোবাসা তিনি দিয়ে এসেছেন প্রার্থনাকে। নিজের মেয়ে আর প্রার্থনার মধ্যে কোনোদিন কোনো ভেদাভেদ করে নেই। খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ব্যস্ত পায়ে বাড়ি থেকে বের হয়ে গেল প্রার্থনা। রাস্তা আসতেই দেখা হলো তুবার সঙ্গে। প্রার্থনাকে দেখেই তুবা মুচকি মুচকি হাসতে লাগলো গতকালের কথাগুলো স্মরণ করে। গতকাল সকালে সে প্রার্থনার ফোনে কল করে কথা বলতে গিয়ে বুঝতে পারে প্রার্থনা কিছু একটা নিয়ে ভীষণ ক্ষেপে আছে। কি হয়েছে জিজ্ঞাসা করার পর প্রার্থনা সবটা বলে তাকে। তুবাকে হাসতে দেখে প্রার্থনা বুঝতে পারলো বজ্জাত মেয়েটা কি ভাবছে আর এভাবে হাসছে। রাগে চোখে তাকিয়ে কর্কশ গলায় বলল, ভ্যাটকাবি না, মারবো কিন্তু। তুবা ভিক করে হেসে ফেললো। প্রার্থনা ধুম করে একটা লাগিয়ে দিল তুবার পিঠে। তবু হাসতে হাসতে বলল, ভাই বিশ্বাস কর, গতকাল হাসতে হাসতে আমার পেট খিল ধরে গিয়েছিল। যখন মনে পড়ে তখনই হাসি পায়। দাদি আর ফুপুর বোকা খেয়েছি, মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেয়েছি, তবুও হাসি বন্ধ হয় না। এখন আবার তোর হাতেও কিল খেলাম, আরেকটা দিব, দাঁত ডাক তাড়াতাড়ি। তুবা হাসতে হাসতে বলল, ভাই তুই যতই রেগে যাস না কেন, কথা বলিস না কেন, তোর কণ্ঠ শুনলে শুধু শুনতে ইচ্ছা করে আমার। ইস, তোর কণ্ঠস্বর এত কিউট আর সুইট কেন? তোর মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি। দেখবি কিভাবে? দ্বিতীয়ত নেই। আমি ছেলে হলে তোকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলতাম তোর এই মধুর কণ্ঠস্বর সারা জীবন শোনার জন্য। প্রার্থনার সুর চোখে তোবার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। তোবা তার হাত ধরে হাঁটতে লাগলো মুসকি মুসকি হাসতে হাসতে। তোবা প্রার্থনার ছোটবেলার বন্ধু, সেই কিডন্যাপ গার্ড থেকে একসঙ্গে লেখাপড়া করেছে তারা। এই দুজনকে ছাড়া আর কোনো বান্ধবী বানায়নি। প্রার্থনার একমাত্র বন্ধু তোবা, আর তোবার একমাত্র বন্ধু প্রার্থনা। কলেজ ছুটির পর হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয়েছে প্রার্থনা আর তোবা। মাঝ রাস্তা পর্যন্ত আসতে প্রার্থনার সামনে একটা ছেলে লাল টকটকে গোলাপ ফুল হাতে হাঁটু ঘিরে বসে পড়ল। প্রার্থনা আর তোবা একে অপর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ছেলেটা গোলাপ ফুল বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। প্রার্থনা কপালে কয়েকবার ফেলে সুর চোখে ছেলেটাকে দেখলো কিছুক্ষণ। পরনে লাল টুকটুকে টি শার্ট আর কালো হাফ প্যান্ট, চুলগুলো ভীষণ সুন্দর। ফুল বাড়িয়ে দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে প্রার্থনার মুখের দিকে। প্রার্থনা ঝুঁকে ফুলটা হাতে নিয়ে বলল, এই বাচ্চা সোজা হয়ে দাঁড়াও। ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো। নাম কি তোমার? আহাত খান। তোমাকে এসব কে শিখিয়ে দিয়েছে? কেউ না। ফুল কোথায় পেয়েছো? পাশের বাসা থেকে এনেছি, চুরি করে।
না, বয়স কত তোমার? ছেলেটা 2 হাত তুলে 8টা আঙুল দেখিয়ে বলল 18 বছর। কোন ক্লাসে পড়ো? ডান হাত তুলে 2টো আঙুল দেখিয়ে বলল 2তে। প্রার্থনা ছেলেটার পরিপাটি চুল এলোমেলো করে দিতে দিতে বলল, যখন অনার্স 2য় বর্ষে উঠবে তখন প্রপোজ করবে, আমি অ্যাকসেপ্ট করে নিব। এখন বাসায় গিয়ে ক খ আর 1 2 শিখো, ঠিক আছে? যাও, বাসায় যাও। অনার্স 2য় বর্ষে উঠলে তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এখন বাসায় গিয়ে ফিডার খেয়ে পড়তে বসো। প্রার্থনা ফুলের গ্রান নিতে নিতে ছেলেটাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগালো। তোবা হা হা করে হাসতে লাগলো। প্রার্থনাও মুসকি মুসকি হাসছে। 8 বছরের একটা বাচ্চা ছেলে কিনা তাকে বিয়ে করার জন্য প্রপোজ করলো। সেই ক্লাস 7 থেকে সে প্রেমের প্রস্তাব পায়। সবাই তার সিনিয়র থাকে। এই প্রথম কোনো আন্ডার বাচ্চা তাকে প্রপোজ করলো, তবুও হাঁটু ঘিরে রোমান স্টাইলে। ফিক করে হেসে উঠল প্রার্থনা। প্রায় প্রতিদিন কলেজ থেকে ফেরার পথে বাচ্চাটার সঙ্গে দেখা হয় তাদের দুজনের। বাচ্চাটার সঙ্গে আরও কয়েকজন যুবক থাকে। আজ তাদের দেখতে পায়নি প্রার্থনা। নিশ্চয়ই ওই যুবকগুলো বাচ্চাটাকে এসব শিখিয়ে দিয়েছে বলার জন্য। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য ড্রয়িং রুমে এলো প্রার্থনা। সামনে স্ত্রী নীতি তাকে খাবার বেড়ে দিল। প্রার্থনা খেতে খেতে ভাবির মুখের দিকে তাকিয়ে বলল, ভাবি জানো আজকে কি হয়েছে? নীতি চেয়ার টেনে বসতে বসতে বলল, কি হয়েছে? আজকেও না একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, যেন 3 প্রপোজ নয়, একেবারে বিয়ের জন্য। নীতি বেশ আগ্রহী নিয়ে বলল, তারপর তুমি কি বললে? বললাম যেদিন অনার্স 2য় বর্ষে উঠবে সেদিন প্রপোজ অ্যাকসেপ্ট করব। সত্যি? হ্যাঁ। আব্বারা আর তোমার ভাইয়ারা জানতে পারলে জানে মেরে ফেলবে তোমাকে। ভয় পাচ্ছ কেন? কিচ্ছুই হবে না। ছেলেটা এখন ক্লাস 2তে পড়ে। ইয়ে হ্যাঁ। নীতি অদ্ভুত চোখে তাকিয়ে রইল প্রার্থনার মুখের দিকে। নীতিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বাচ্চা ছেলেটার কর্মকাণ্ড বলতে লাগলো প্রার্থনা। সব শুনে হাসতে হাসতে লাল হয়ে গেল নীতির ফর্সা চেহারা। প্রার্থনাও হাসছে আর খাচ্ছে। নীতি নিজেকে সামলে বলল, তাই বলে 8 বছরের একটা বাচ্চাটাকে কুলে তুলে নিয়ে আসতে বাড়িতে। আমরাও দেখতাম সে আশিকিকে। সকিনা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করতে করতেই বললেন, কি নিয়ে হাসাহাসি হচ্ছে দুজনের? নীতি বলল, তেমন কিছু না দাদি, আপনার সুন্দরী নাতনিকে 8 বছরের একটা পুরুষ বিয়ে করতে চেয়েছে। ইয়ে, বেডার বাড়ি কই? সামনেই দাদি। বেডার বয়স কত কইলি? নাতি বউ 8 বছর। কি 8 বছরের একখানা সওয়াল আমার নাতি বিয়ে করবে? হ্যাঁ, ওই সওয়াল বিছানায় মুখ বাদ দিয়েছে। সকিনা বেগমের কথা শুনে নীতি আর প্রার্থনা উচ্চস্বরে হেসে উঠল। সকিনা বেগমও হাসতে লাগলেন দুজনের হাসি দেখে। ঘড়ির কাঁটার রাত 10টার ঘর পার করেছে অনেকক্ষণ। বালিশের পাশে থাকা প্রার্থনার ফোনটা জোরে জোরে শব্দ করে কাঁপছে। বিরক্তিতে কপাল কুঁচকে গেল মেয়েটার। চোখ বন্ধ করে রেখে বালিশের পাশে হাত রেখে ফোনটা খুঁজতে খুঁজতে ঘুম জড়ানো গলায় বলল, কোন গাদা কল করেছে এত রাতে? ফোন হাতে নিয়ে ভালোভাবে নাম্বার না দেখেই কল রিসিভ করলো। প্রার্থনা রাত জাগতে পারে না। সে 8:30 থেকে 9টার মধ্যেই বেশি ঘুমিয়ে যায়। খুব বেশি হলে রাত 10টা পর্যন্ত কোনো রকমে জেগে থাকতে পারে। এর বেশি জেগে থাকা তার পক্ষে সম্ভব নয়। রাত 9টার মধ্যে ঘুমিয়ে ফজরের সময় উঠে পড়ে। কানের ওপর ফোনটা চেপে ধরে রসিকতাহীন খসখস গলায় বলল, হ্যালো, কে? আমি হাগা রানী। গলার আওয়াজ আর কথা শুনে প্রার্থনার ঘুম তো ছুটে পালালো। সঙ্গে মেজাজ অগ্নিগিরার মতো ব্লাস্ট করলো। ওই শালা মাঙ্গের নাতি, তুই কোন সাহসে আবার কল করেছস? কিছুক্ষণ বাদে ওপাশ থেকে উত্তর এলো, ম্যাডাম প্লিজ আসতে, এত উত্তেজনা হবেন না। এই শালা, তুই কোন সাহসে আমার ফোনে কল করিস আমাকে? এ তো রেগে যাচ্ছেন কেন? ইয়ে, তোর বাড়ি কোথায়? বাংলাদেশে। কোথা থেকে কল করেছিস? বাংলাদেশ থেকে। প্রার্থনা দাঁতে দাঁত চেপে বলল, তোর বাড়ি যে বাংলাদেশে আর তুই যে বাংলাদেশে বসে কল করেছিস এটা বোঝার মতো কনফিউজ আমার আছে রে। মাঙ্গের নাতি, তুই থাকিস কোথায় সেটা জিজ্ঞাসা করেছি আমি। বাংলাদেশে? আল্লাহ গো, আরেকটু ধৈর্য দান করো। এই বেটা, এই বদ বেটা, আমি জিজ্ঞাসা করেছি তুই বাংলাদেশে কোন জায়গায় থেকে কল করেছিস? ঢাকা থেকে? ঢাকার কোনো জায়গা থেকে? কেন, শ্বশুরবাড়ি কেমন সেটা দেখতে আসবেন? এই শালা মাঙ্গের পোলা তোরে গড়ে ছাও। তোর সামনে পাইলে আমি এখন যে কি করতাম রে। ওপাশ থেকে কয়েকজন পুরুষের হা হা হাসির আওয়াজ ভেসে এলো। তারপর কল কেটে গেল। প্রার্থনা দাঁতে দাঁত পিষে বকবক করতে লাগলো। নাম্বারটা ব্লক করে চোখ বন্ধ করতে ফোনটা আবার কেঁপে উঠল। চল শক্ত করে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল প্রার্থনা। স্মরণ হলো ছেলেটা তাকে হাগারানি বলে সম্বোধন করেছে, যা জিসানও করেছিল। এই ছেলে কোনোভাবে জিসানের ফ্রেন্ড নয় তো? জিসান ইচ্ছা করে তাকে রাগানোর জন্য এইসব করাচ্ছে না তো তার বন্ধুকে দিয়ে? তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক করে দিবেন। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাও কমেন্ট করে বলবেন, আর যদি না ভালো লাগে তাও বলবেন, আমি গল্পটি আর দেব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।